আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজিটা কি না, নেটওয়ার্ক টপোলজিটা হচ্ছে একটা নেটওয়ার্ক গঠনে যে জ্যামিতিক বিন্যাসগুলো লক্ষ্য করা গিয়েছিল, সেই ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রে হোক আর ম্যান নেটওয়ার্কের ক্ষেত্রে হোক, সেই যে জ্যামিতিক বিন্যাস, সেই জ্যামিতিক বিন্যাসটিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। তাহলে নেটওয়ার্ক টপোলজি কত রকমের হয় না, নেটওয়ার্ক টপোলজি আমরা প্রধানত দেখতে পাই 6 রকমের। তাহলে কি কি আছে না, 1 নম্বর হচ্ছে বাস টপোলজি, 2 রিং টপোলজি, 3 নম্বর স্টার টপোলজি, 4 ট্রি টপোলজি, 5 মেশ টপোলজি এবং সর্বশেষ 6 নম্বর হচ্ছে হাইব্রিড টপোলজি। এই 6 রকমের টপোলজি আমরা দেখতে পাই, অর্থাৎ জ্যামিতিক বিন্যাস, নেটওয়ার্ক গঠনের জ্যামিতিক বিন্যাস এই 6 রকমের হয়ে থাকে। প্রথম যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজিটা কি রকম না, বাস টপোলজিটা হচ্ছে এরকম, একটা নির্দিষ্ট কেবিল থাকে, তার সঙ্গে কম্পিউটারগুলো যুক্ত থাকে। এই যে কম্পিউটারগুলো যুক্ত আছে দেখছে, এগুলোকে এক একটাকে নোড বলা হয়। হ্যাঁ, নোড যুক্ত আছে এবং দু প্রান্তে দুটো টার্মিনেটর লাগানো থাকে। আর এই যে মেন তারটাকে, এটাকে বলা হচ্ছে ব্যাকবোন। বাস টপোলজিতে যে বিস্তৃতিটা হয়, এটা স্বল্প দূরত্বের ক্ষেত্রেই বাস টপোলজি সাধারণত এই জ্যামিতিক বিন্যাসটা করা হয়ে থাকে। আর ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রেই এটা হয়। এর বিস্তৃতি 180 থেকে 200 মিটার পর্যন্ত হতে পারে। এর বেশি দূরত্বের ক্ষেত্রে বাস টপোলজি সাধারণত প্রয়োগ করা হয় না। এই যে মেন তার, তার সঙ্গে যে নোডগুলো যুক্ত আছে, যদি এই প্রান্ত থেকে মনে করো এই কম্পিউটার থেকে কোনো ডেটা যাবে, তাহলে সে হয়তো পাঠাবে এই নোডকে 1 2 3 4, এই 4 নম্বর নোডে মনে করো তথ্য পাঠাবে। তাহলে কিভাবে যাবে না, এইখান থেকে তথ্যটা যাওয়া শুরু করবে, প্রথমে সে 2 নম্বরে ঢুকবে। যেহেতু 2 নম্বরে আইপি অ্যাড্রেসের সঙ্গে মিলবে না, তখন 2 নম্বর থেকে আবার বেরিয়ে সে 3 নম্বরে যাবে। 3 নম্বরে যেহেতু আইপি অ্যাড্রেসের সঙ্গে মিলবে না, গিয়ে 4 নম্বরে ঢুকবে। 4 নম্বরে যেহেতু যে আইপি অ্যাড্রেসকে লক্ষ্য করে পাঠানো হয়েছে সেখানে মিলে যাবে, তাই 4 নম্বর নোডে গিয়ে তথ্যটা পৌঁছে যাবে। এই বাস নেটওয়ার্ক টপোলজিতে যেটা সুবিধে আছে সেটা কি না, সুবিধাটা হচ্ছে এই বাস নেটওয়ার্ক টপোলজিকে বাড়ানো যেতে পারে। সেটা কিভাবে বাড়ানো হয় না, ব্যারেল কানেক্টরের মাধ্যমে। অর্থাৎ এইখানে যদি একটা ব্যারেল কানেক্টর লাগিয়ে দিই, দিয়ে আবার তার যোগ করি, তাহলে কিন্তু পরপর করে বাস টপোলজির পরিধিটা বৃদ্ধি পাবে। আর এই ব্যারেল কানেক্টর লাগানোর কারণ হচ্ছে যাতে তথ্যের এই যে রিপিটার, ব্যারেল কানেক্টর সাথে রিপিটারকে লাগানো হয়, তাহলে রিপিটার কি কাজ করবে না, রিপিটার ওই যে ডেটার যে গতি, সেই গতিটা সবসময়ের জন্য প্রথম থেকে যে গতি আছে সেই গতিটা বজায় রাখার চেষ্টা করবে। এটাই হচ্ছে ব্যারেল কানেক্টরের সাথে যে রিপিটারের সঙ্গে যোগ করা হয় তার মূল কাজ। আর একটা কি বলেছি না, ব্যাকবোন। ব্যাকবোন অর্থাৎ এই মেন তারটা, যেহেতু একটাই তারের সঙ্গে সবাই যুক্ত থাকে, তার ফলে এই বাস টপোলজিতে কোনো নোড যুক্ত করা খুবই সহজ, খুব সহজেই নোড যুক্ত করা যায়। বাস টপোলজি আরো সুবিধে যেটা হচ্ছে যে এই বাস টপোলজি তৈরি করতে যে খরচটা হয়, সেই খরচটা অত্যন্ত কম।
কারণ এখানে যে কেবিলটা ব্যবহার করা হয় সেই কেবিলটা হচ্ছে হয় টুইস্টেড পেয়ার কেবিল, না হয় কোএক্সিয়াল কেবিল। তার ফলে খরচটাও কম হয় এবং খুব সহজেই নোটগুলোকে যোগ করা যায়। বাস টপোলজির ক্ষেত্রে তাহলে আমাদের অসুবিধে কি, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজটা কি? না, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কোনো কারণে যদি এই নোটটা খারাপ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে কি পুরো সিস্টেমটা বসে যাবে? না, পুরো সিস্টেম বসবে না, কিন্তু কোন নোটটা খারাপ হয়েছে সেটা ধরা খুবই মুশকিল, অর্থাৎ ত্রুটি নির্ধারণ খুবই মুশকিল। কারণ এইখান থেকে যখন তথ্য যাবে সে পরপর প্রত্যেকটা এতে ঢুকবে, নোটে ঢুকবে, সেখানে আইপি অ্যাড্রেস না মিললে সে বেরিয়ে চলে যাবে। কিন্তু তাহলে আমাকে প্রত্যেকটা নোট পরীক্ষা করতে হবে যে কোন নোটটা খারাপ হয়েছে। এটা হচ্ছে ত্রুটি নির্ধারণটা খুব কঠিন, অর্থাৎ সময় সাপেক্ষ। আর তথ্য যেহেতু একমুখী ভাবে যায়, এইখান থেকে এই প্রান্ত অবধি একমুখী ভাবে যেতে থাকে এবং কোনো একটা নোট থেকে যদি তথ্য যাওয়া শুরু করে তাহলে সেই সময় অন্য কোনো নোট তথ্য আদান প্রদান করতে পারে না। মনে করে এই 1 নম্বর নোট থেকে কোনো তথ্য যাচ্ছে, তাহলে সেই সময় 2 নম্বর নোট বা 3 নম্বর নোট বা 4 নম্বর নোট বা 5 নম্বর নোট কোনো তথ্য পাঠাতে পারবে না। আর যদি টার্মিনেটর না লাগিয়ে রাখি তাহলে কি হবে? না, তথ্য ক্রমশ যেতেই থাকবে, টার্মিনেট হবে না, অর্থাৎ এইখানে গিয়ে স্টপ করবে না, সেই তথ্যটা আবার ঘুরতে শুরু করবে। আর যদি টার্মিনেটর লাগিয়ে দিই তাহলে কি হবে? ওইখানে গিয়ে ওটা স্টপ হয়ে যাবে, ও আর ফিরবে না। আর বাস টপোলজির ক্ষেত্রে যেটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে তথ্যর লাইন পড়ে যায়, কিউই হয়ে যায়। কারণ এই যা তথ্যটা পাঠাচ্ছে এ যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ অবধি অন্য কেউ দিতে পারছে না। আর ওই তথ্য যাচ্ছে যে এই নোট থেকে বেরিয়ে এই নোট চেক করছে, এই নোট থেকে বেরিয়ে এই নোটে চেক করছে, এই নোট থেকে বেরিয়ে এই নোটে চেক করছে, যেখানে আইপি অ্যাড্রেস মিলছে সেখানে গিয়ে তথ্যর যাওয়াটা কমপ্লিট হচ্ছে। তো যতক্ষণ না নোট পাবে ততক্ষণ এভাবে চলবে। তার ফলে কি হয়? তথ্য যে এই যে পরপর করে তথ্য ছাড়ছে, তথ্য দিয়ে যাচ্ছে, এই তথ্যটা একই লাইনে কিউইর আকারে দাঁড়িয়ে যায়, অর্থাৎ এইভাবে দাঁড়িয়ে যায়। বাস টপোলজির যেটা ডিসঅ্যাডভান্টেজ আর একটা কি না, কোনো কারণে যদি এই ব্যাকবোন লাইনটা খারাপ হয়ে যায়, মানে যার সঙ্গে প্রত্যেকটা নোড যুক্ত আছে, এই নোডটা যদি ব্যাকবোন লাইনটা খারাপ হয়ে যায় তাহলে পুরো লাইনটাই বসে যাবে, তার বাস টপোলজি আর কোনোভাবে কাজ করবে না। এই ছিল তোমাদের বাস টপোলজি। এবারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিং টপোলজি, অর্থাৎ ঠিক এইরকম চিত্রটা কি হয় না, প্রত্যেকটা নোডের সঙ্গে এই নোডগুলো পফা 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 করে রিংয়ের আকারে যুক্ত হয়ে থাকে। এখানে এই যে তার দিয়ে যোগ করা আছে প্রত্যেকটা, শুধু কি এই শেপে হয়? শেপটা মূলত কি হবে না, শেপটা এরকমও হতে পারে, ষড়ভুজাকার, অর্থাৎ একটা নোডের সঙ্গে আর একটা নোডের এইভাবে কানেকশনটা থাকে, এটাকেই বলা হচ্ছে রিং টপোলজি। এই রিং টপোলজির ক্ষেত্রে এটা খুব বেশি দূরত্বের বিস্তৃতির ক্ষেত্রে এই টপোলজি প্রযোজ্য নয়, খুব ছোট ছোট ক্ষেত্রে রিং টপোলজিকে ব্যবহার করা হয়। এই রিং টপোলজি ফ্লো মেসেজ যেটা, অর্থাৎ তথ্যের আদান প্রদান একমুখী হতে পারে আবার উভমুখীও হতে পারে। যেটা একমুখী সেটা সাধারণত ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘুরছে সেই অনুযায়ী তথ্য প্রেরিত হয়। আর যদি উভয়মুখী হয় তাহলে দুদিক থেকেই তথ্য যাবে। তাহলে রিং টপোলজির ক্ষেত্রে যে সুবিধাগুলো আমরা পাই সেটা হচ্ছে এই রিং টপোলজির ক্ষেত্রে ত্রুটি নির্ধারণটা খুব সহজ। তার কারণ যদি এই নোড থেকে
তথ্য যাওয়া শুরু করলো, 1 নম্বর নোড থেকে 4 নম্বর নোডে তথ্য যাবে। যদি কোনো কারণে এই নোডটা খারাপ হয় তাহলে তথ্য আর যাবে না, যেহেতু এটা একমুখী বলেছি। আর যদি উভয়মুখী হয় তাহলে তথ্যটা আবার এদিক থেকেও পাঠাতে পারবে। যেহেতু এদিক থেকে যাচ্ছে না তার মানে এই নোডটা খারাপ হয়েছে, ওই জন্য এই দিক থেকে যাচ্ছে, তাহলে এই দিকে তথ্য পৌঁছতে পারছে। এখানে যে তথ্যটা যায় সেটা ঠিক টোকেন পাসিং এর মতো, মানে এইখান থেকে তথ্যটা গেল, এখানে আইপি অ্যাড্রেস চেকিং হলো, মিললো না, এ আবার সেই টোকেনটাকে পাস করে দিল, আবার 3-এ গেল, 3-এ যদি মিলে যায় তো এখানে থেকে গেল, না যদি মেলে আবার পাস করলো, 4-এ চলে গেল, এখানে মিলে গেল, ওখানেই তথ্য নিয়ে নিল। টোকেন পাসিং পদ্ধতিতে, অর্থাৎ রিলে রেস যে হয় আমাদের দৌড়ের ক্ষেত্রে যে রিলে রেস হয়, সেই রিলে রেসের পর অর্থাৎ ব্যাটনটা একজনকে ছুটে গিয়ে দেয়, দিলে আবার সে নিয়ে ছুটে আসে, আবার ছুটে যায়, আবার তারপরে তাকে দিলে সে ছোটে, এইভাবে এখানেও তাই টোকেনটা ঠিক পাস হচ্ছে, মানে তথ্যটা টোকেন পাসিং এর আকারে পাস হয়ে হয়ে যাচ্ছে। এখানে যে কেবিলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবিল। আর এখানে যে নোডগুলো, বাস নেটওয়ার্কের ক্ষেত্রে কি বলেছিলাম, বাস টপোলজির ক্ষেত্রে যে রিপিটার যোগ করে তথ্যের গতিকে বাড়ানো হয়েছিল, কিন্তু এখানে কোনো রিপিটার ব্যবহার করা হয় না। এখানে নোডগুলোই অর্থাৎ কম্পিউটারগুলোই রিপিটারের মতো কাজ করে। আর রিং টপোলজির ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে এই বিস্তৃতি অর্থাৎ ছোট ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে এই জ্যামিতিক বিন্যাসটাকে প্রয়োগ করা হয়। রিং টপোলজির ক্ষেত্রে অসুবিধা কি না, অসুবিধা হচ্ছে ডেটা প্রেরণের যে গতি সেটা খুব কম, কারণ এখান থেকে এসে এখানে আসবে, টোকেন পাসিং হয়ে এখানে চেক হবে, তারপর আবার এখানে যাবে, না হলে কিন্তু যেতে পারবে না। এই যে সময়টা যাচ্ছে, তার ফলে এটা ডেটা প্রেরণের গতি যেটা হার সেটা হচ্ছে কম। আর জটিল হার্ডওয়্যারের প্রয়োজন। রিং টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অর্থাৎ নোডকে যুক্ত করতে গেলে সেখানে যে হার্ডওয়্যার ব্যবহার করা হয় সেই হার্ডওয়্যারটা হচ্ছে খুবই জটিল। আর নতুন নোড যুক্ত করা কঠিন, যেহেতু হার্ডওয়্যার যেটা যোগ করার হার্ডওয়্যার ব্যাপারটা সেটাই কঠিন, তার জন্য নতুন নোড যুক্ত করাও এখানে খুবই কঠিন ব্যাপার। খুব সহজে নতুন নোড রিং টপোলজির ক্ষেত্রে যোগ করা যায় না। এবার তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বহুল প্রচলিত যে টপোলজি, সেটা হচ্ছে স্টার টপোলজি। এটা বেশিরভাগ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে এই স্টার টপোলজির ফর্মুলাটাই, এই জ্যামিতিক বিন্যাসটাই ব্যবহার করা। স্টার টপোলজিটা কীরকম না, দেখো মূল হচ্ছে একটা হাব, সেই হাবের সঙ্গে বিভিন্ন নোডগুলো অর্থাৎ কম্পিউটারগুলো যুক্ত করা, বিভিন্ন ওয়ার্ক স্টেশন যুক্ত করা আছে। এখানে হাবই হচ্ছে মেন কাজ করছে, এই হাবের সঙ্গে প্রত্যেকটা লাইন যুক্ত করা হয়। এই হাবটা কি না, এই হাবটা হচ্ছে ঠিক কেন্দ্রীয় কম্পিউটারের ন্যায় কাজ করে। কোনো তথ্য যদি এই নোডকে পাঠাতে চায় তাহলে ওই নোডটা প্রথম তথ্যটা হাবে আসে, হাব তার নির্দিষ্ট আইপি অ্যাড্রেস অনুযায়ী সেই নোডে পাঠিয়ে দেয়। তার ফলে তথ্য এ প্রান্ত থেকেও এলেও যেখানে পাঠাবে সেখানে চলে যেতে পারে, বা এ যদি পাঠায় সেখানে চলে যেতে পারে। অর্থাৎ কোনো কারণে তথ্য যে বাস টপোলজিতে যেটা ছিল কিউয়ের মতো দাঁড়িয়ে যাচ্ছিল, রিং টপোলজিতে কি হচ্ছিল টোকেন পাসিং পদ্ধতিতে অবলম্বন করতে হয়েছিল, এখানে কিন্তু তা নয়। এখানে হাবে এলেই হাব তার যেহেতু একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেই হাব যে নোডের আইপি অ্যাড্রেস মিলবে তার সেখানেই তথ্যটাকে পাঠিয়ে দেবে। এই হলো স্টার টপোলজি। তাহলে এই স্টার টপোলজি কি বহু দূর পর্যন্ত বিস্তৃত করা হয় কিভাবে না, এইটার সঙ্গে মনে করো 3-6টা নোড যুক্ত আছে, তাহলে আর একটা যদি এরকম তৈরি করতে হয় তাহলে আবার একটা হাবের সঙ্গে হাবের কানেকশন ঘটিয়ে ওইভাবে আবার
নোড যুক্ত করা হয়ে থাকে। অর্থাৎ হাবের সঙ্গে কানেকশন বাড়িয়ে বাড়িয়ে নতুন নতুন ছোট ছোট স্টার টপোলজির গঠনকে যোগ করে বিস্তৃতিটাকে বাড়িয়ে দেওয়া যেতে পারে। স্টার টপোলজির ক্ষেত্রে যে কেবিলগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে সব অপটিক্যাল ফাইবার কেবিল। তাহলে এটা দেখেই বুঝতে পারছো তাহলে সুবিধে কি কি হতে পারে। বাস আর রিং এর সঙ্গে তুলনা করতে যদি পারো তাহলে সুবিধেটা কি না, এখানে সুবিধে হচ্ছে যে নতুন নোড যোগ করা খুব সহজ, কারণ হাবে বিভিন্ন পোর্ট থাকে, সেই পোর্টের সাহায্যে নতুন নতুন নোড যুক্ত করা যায়। আর ত্রুটি নির্ধারণ মানে কোন নোডটা খারাপ হয়েছে সেটা সহজেই নির্ধারণ করা যায়। আর কি হয় না, এই টপোলজির ক্ষেত্রে তথ্য আদান প্রদান কেন্দ্রীয় কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ হাবের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তথ্যের যে আদান প্রদানটা হচ্ছে সেখানে একটা কেন্দ্রীয় অংশ যন্ত্রাংশের দ্বারা পুরোটা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে স্টার টপোলজির ক্ষেত্রে অসুবিধাটা কি না, এখানে হাবের উপর নির্ভরশীলতাটা বেশি। হাব যদি কোনো কারণে কাজ না করে, কোনো কারণে যদি অসুবিধে হয়ে যায়, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই অকেজ হয়ে যায়। আর কি হয় না, এই টপোলজি গঠনের ক্ষেত্রে খরচটা একটু বেশি হয়, কারণ এই হাবের থেকে প্রত্যেকটা লাইন পরপর পরপর করে প্রত্যেকটা যেন আলাদা আলাদা তার ফলে এর খরচটা একটু বেশি। আর অধিক নোড যুক্ত হলে তথ্যের যে গতি, আদান প্রদানের যে গতি, সেই গতিটা হ্রাস পায় এই স্টার টপোলজির ক্ষেত্রে। আর এই স্টার টপোলজি ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, ম্যান নেটওয়ার্কের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। স্টার টপোলজি বর্তমানে বহুল প্রচলিত একটি টপোলজি। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজিটা কি না, মেশ টপোলজিটা দেখো প্রত্যেকটা নোডের সঙ্গে প্রত্যেকটা নোড কানেক্টেড আছে, অর্থাৎ পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, যেখানে প্রত্যেকটা নোডের সঙ্গে প্রত্যেকটা ওয়ার্কস্টেশনের সঙ্গে প্রত্যেকটা ওয়ার্কস্টেশন কেবিলের মাধ্যমে যুক্ত ছিল, ঠিক সেই রকম এটা হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজির ক্ষেত্রে কি হয় না, যদি নোডের সংখ্যা বাড়তে থাকে তাহলে এই তারের সংখ্যা বাড়তে থাকবে। অর্থাৎ যদি মনে করো n সংখ্যক নোড হয় তাহলে তারের সংখ্যা কত হবে, তারের কানেকশনের সংখ্যা না n ইন্টু n মাইনাস 2। মনে করো n সমান যদি ধরি 7, তাহলে 7 মাইনাস 1/2, তাহলে 21টা তারের কানেকশন থাকে। তাহলে মেশ টপোলজির ক্ষেত্রে সুবিধাটা কি, এ তো গঠন খুবই জটিল, তারের সমাহার। সুবিধাটা হলো এই যে এই নোড থেকে মনে করো এই নোডে আমি কোনো তথ্য পাঠাতে চাইছি, তাহলে যেহেতু সরাসরি তার সঙ্গে সংযোগ আছে সেই জন্য সহজেই এবং খুব কম সময়ের মধ্যে তথ্য এই নোড থেকে এই নোডে পৌঁছে যেতে পারে। ওই জন্য তথ্যের প্রেরণের গতিটা এখানে সবসময়ের জন্য বেশি হয়। আর ত্রুটি নির্ধারণ সহজ। মনে করো কোনো কারণে এই নোড খারাপ হয়েছে, খারাপ হতেই পারে, তাহলে ওই কানেকশনগুলো খুলে দিয়ে পরবর্তী জুড়ে দেওয়া যেতে পারে। ওই নোডে যে তারগুলো গেছে সেই তারগুলো খুলে দিতে হবে। এই তারটা খারাপ, এর সঙ্গে এই তারটা খারাপ হয়েছে, তাহলে এই তারটা আমি খুলে দিলাম, তাহলেও আমার টপোলজি এই নেটওয়ার্কটা কাজ করবে। তাহলে মেশ টপোলজির ক্ষেত্রে অসুবিধে কি না, খরচ বেশি, যেহেতু তারের আতিশয্য এখানে অনেক, তার ফলে বহু
প্রচুর তার খরচ হয়, কেবিল তার, তার জন্য আর প্রতিস্থাপন ওই জন্য খরচটা বেশি। আর দ্বিতীয়টা কি বলেছি না, নেটওয়ার্কের কানেকশনের অতিশয্য সমগ্র ব্যবস্থাকে জটিল করে তোলে। যদি ভাবো 50টা কম্পিউটার যোগ করা হচ্ছে, তাহলে সেখানে তারের কানেকশন কত হতে পারে। তার জন্য এই যে অতিরিক্ত তারের যে সংযোগ, এই ব্যবস্থাটাকে খুবই জটিল করে তুলেছে। এটা কেবলমাত্র সামরিক ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয় এই টপোলজিটা। সামরিক ক্ষেত্রে তথ্য আদান প্রদানের জন্য এই টপোলজিটা বেশি ব্যবহার করা হয়, কারণ এখানে এই নোড থেকে এই নোডে যদি তথ্য, তাহলে একটাই তার আছে, তাহলে এই যদি এই নোডকে তথ্য পাঠাতে চায়, তাহলে এই তারের সাহায্যে এই নোডেই চলে আসবে, মাঝখানে আর কেউ কিন্তু জানতে পারবে না। যেহেতু সামরিক ব্যবস্থাটা প্রত্যেক দেশেরই একটা নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে জড়িত, তার ফলে সেখানেই এই টপোলজিটাকে ব্যবহার করা হয়। অর্থাৎ এ জানলো, এ যাকে পাঠাচ্ছে সেই জানলো, অন্য কেউ সেটা আর সেই তথ্যটা কি পাঠাচ্ছে সেটা কেউ জানতে পারলো না। এই হচ্ছে মেশ টপোলজি। এবার আলোচনা করব ট্রি টপোলজি। ট্রি টপোলজিটা কি না, চিত্রটা দেখতে পাচ্ছ ঠিক বৃক্ষের মতো। এখানে কি কানেকশন আছে, সব হাবের সঙ্গে কানেক্ট করে তার সঙ্গে আবার নোটগুলো যোগ করা আছে। অর্থাৎ আমরা যে ফ্যামিলি ট্রি বানাই, বংশ তালিকা, ঠিক সেরকম পিতামহ, পিতা, তার পুত্র বা কন্যা, এইভাবে যোগ করা আছে। তাহলে এই ট্রি টপোলজির ক্ষেত্রে যে সুবিধেগুলো থাকে কি না, সুবিধা হচ্ছে এর বিস্তৃতি অনেকটা। যেহেতু স্টার আর বাস টপোলজিকে যোগ করে এই টপোলজিকে তৈরি করা হয়, তার ফলে এর বিস্তৃতি অনেকটা। হাবের সঙ্গে হাবের কানেকশন ঘটিয়ে ঘটিয়ে অনেক দূর পর্যন্ত একে বাড়িয়ে নেওয়া যেত। আর কি হয় না, ট্রি টপোলজির ক্ষেত্রে যেটা ত্রুটি ধরা বা সংশোধন করা খুবই সহজ। কারণ যেহেতু হাবের সঙ্গে হাবের কানেকশন, যদি এই হাবটা খারাপ হয়ে থাকে, মানে এই নোটগুলোতে যদি কোনো রকম তথ্য না আসে, তাহলে জানতে হবে হয় তাহলে কোন নোটটায় আসছে না, সেটা আলাদা করা যাবে। যদি মনে করো কোনোটাতে না আসে, তাহলে এই হাবটা খারাপ আছে, তাহলে সহজে এখানে ত্রুটি নির্ধারণ করা এবং সংশোধন করা, অর্থাৎ সেই অংশটিকে বাদ দেওয়া খুবই সহজ। আর কি না, তথ্য প্রেরণের গতি এখানে একটু কম হবে, কারণ যেহেতু এর বিস্তৃতিটা অনেক বেশি, অনেক নোড এর সঙ্গে যুক্ত থাকে, অনেক হাব যুক্ত থাকে, তার ফলে তথ্য প্রেরণের গতি অনেকটা কম হয়। আর এখানে যে কেবিলটা ব্যবহার করা সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবিল। অপটিক্যাল ফাইবার কেবিল ব্যবহার করে এগুলো সংযোগ ঘটানো হয়ে থাকে। এবারে অসুবিধে কি, যেহেতু পরপর করে বিস্তৃতিটা বেশি, তার জন্য এই রক্ষণাবেক্ষণ করা খুবই কষ্টসাধ্য। আর কি না, কেবিল নষ্ট হয়ে গেলে তথ্য আদান প্রদানের ব্যাঘাত, সেটা প্রত্যেক টপোলজিতেই ঘটে। যে কোনো কারণে মনে করো এই কেবিলটা খারাপ হয়ে গেল, তাহলে এই সেগমেন্টটাতে কোনো তথ্য যাবে না, অন্যান্য সেগমেন্টগুলোতে তথ্য কিন্তু তখন যেতে থাকবে। এই সেগমেন্টটাকে আলাদা করে দিলেই অন্যগুলোতে তথ্য যেতে পারে। সেদিক থেকে বলতে গেলে যে ট্রি টপোলজি, যে বাস আর স্টার টপোলজির সমন্বয়ে যে গঠন করা হয়েছে, তার কারণ যে অনেক দূরবর্তী জায়গা পর্যন্ত যাতে আমরা তথ্য আদান প্রদান ঘটাতে পারি, তার জন্যই ট্রি টপোলজিকে, এই জ্যামিতিক বিন্যাসটাকে নেটওয়ার্কের ক্ষেত্রে গৃহীত করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। সর্বশেষ যে টপোলজিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড কথাটার অর্থ তোমরা জানো, যে হাইব্রিড সবজি বিভিন্ন রকম হয়। কিভাবে হচ্ছে না, অন্য দুরকম ওই সবজিরই দুটো
যে জাত আছে তাদের ক্রসিং ঘটিয়ে আরেকটু উন্নত কোনো বীজ তৈরি করা আছে। এক্ষেত্রেও তাই। এক্ষেত্রে কি করা হয়েছে না, দেখো এটা ঠিক স্টার টপোলজির গঠন, এই অংশটুকু। এটা দেখো রিং টপোলজির গঠন, আর এটা দেখো বাস টপোলজির গঠন। তাহলে এই তিনটে টপোলজিকে যোগ করেই তৈরি হয় হাইব্রিড টপোলজি। তাহলে হাইব্রিড টপোলজির ক্ষেত্রে সুবিধাগুলো কি না, সুবিধাগুলো এর বিস্তৃতি অনেক দূর করতে পারা যায়। যেহেতু তিনটে টপোলজি ফলো করে তার ফলে এর অ্যাক্সেসিবল পাওয়ার যেটা সেটা একটু বেশি হয়। কিন্তু এই যে বিন্যাস এটা কিন্তু খুবই জটিল, যেহেতু যেখানে রিং, এখানে বাস, এখানে স্টার, বিভিন্ন টপোলজি, বিভিন্ন জ্যামিতিক বিন্যাস যে সঙ্গে যেহেতু যোগ করা আছে, তাহলে এর রক্ষণাবেক্ষণের যে ব্যাপারটা সেটাও খুবই কষ্টসাধ্য হবে। আর কেবিলগুলো, মেন যে কেবিলগুলো, এইখানে দেখো এর মেন হচ্ছে স্টারের হাব, সেই হাবের সঙ্গে এই নোড যুক্ত করা আছে, এই হাবের সঙ্গে এই নোড যুক্ত করা আছে। কোনো কারণে যদি এই কেবিলটা খারাপ হয় তাহলে এই পুরো সেগমেন্টটা বাতিল হয়ে যাবে। আবার এখান থেকে যদি এই কারণে, তাহলে এই পুরো সেগমেন্টটাকে বাতিল করতে হবে। আর কোনো কারণে যদি এই হাবটাই খারাপ হয় তাহলে এটা পুরোটা খারাপ, এটা পুরোটা বাতিল হবে। এই হলো হাইব্রিড টপোলজি। এই ছিল তোমাদের নেটওয়ার্ক টপোলজির 6টা পার্টে মোটামুটি ভাবে আলোচনা করলাম তোমাদের সঙ্গে। আশা করি তোমরা নেটওয়ার্ক টপোলজিটা কিছুটা হলেও আত্মস্থ করতে পারবে।